স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। গল্পস্বল্পে আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিক ও মঠ রাক্ষস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি তারানাথ তান্ত্রিকের চরিত্র বাঙালি হৃদয়ে আজও অমলিন। পরবর্তীকালে ওনার সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচনাতেও তারানাথ আবার ফিরে এসেছেন। ওনারই লেখনশৈলী ও অনুপ্রেরণাকে পাথেয় করে এই গল্পটি লিখেছেন সৌম্যদীপ দাস। গল্পটি নেওয়া হয়েছে ভৌতিক আড্ডা নামক একটি ফেসবুক পেজ থেকে। আমরা গল্পের লেখকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু অসফল হয়েছি। যদি লেখক গল্পটি শুনে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গল্পের সূত্রধার ও তারানাথের ভূমিকায় আমি সৌরভ, অশ্বিনীর ভূমিকায় দেবব্রত, কিশোরীর ভূমিকায় গৌরব এবং নফরখুরোর ভূমিকায় শুভদীপ। অন্যান্য চরিত্রে সৌরভ, সোমাশ্রী, দেবব্রত। সাউন্ড ও পোস্টার ডিজাইনে অভিজিৎ। শুরু করছি আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মঠ রাক্ষস। আজ প্রায় দিন 15 হলো কিশোরী অফিস আসছে না দেখে ভাবলাম যাই, আজ একবার কিশোরীকে দেখে আসি। ইদানিং ম্যালেরিয়ার উপদ্রব কলকাতা সহ বিস্তীর্ণ অঞ্চলে খুব বেড়েছে, সঙ্গে বিভিন্ন অজানা জ্বর তো লেগেই আছে। আর কলকাতায় তখন পিত জ্বরের উপদ্রবও খুব একটা কম ছিল না। ভাবলাম বিকেল 4টের মধ্যে অফিস থেকে বেরানো যাবে, সোজা ট্রাম ধরে পৌঁছে যাব একেবারে কিশোরীর বাড়ি। কিন্তু সে ভাগ্য আর কোথায়। অফিস থেকে বেরাতে যাব, সঙ্গে সঙ্গে জরুরি তলব। খুব শীঘ্রই একটা ফাইল চেক করতে হবে। সব ঝামেলা মিটিয়ে বেরাতে বেরাতে প্রায় বিকেল 5টা বেজে গেল। যখন গেটের কাছে এসে পৌঁছালাম, আকাশের মুখ ভার। সকাল থেকে একটা নিম্নচাপের কারণে রোদ্দুরের মুখও দেখা যায়নি। ট্রামে উঠে বসতেই আচমকা বৃষ্টি শুরু হলো, মুষলধারে। কলকাতার রাস্তায় বৃষ্টির মধ্যে হাঁটা সত্যিই দুষ্কর। গন্তব্যে পৌঁছানোর পর তাও সাহস করে ফরাসি ছাতাটা খুলে গোড়ালি অবধির জল পেরিয়ে ছপাত ছপাত শব্দে এগিয়ে চললাম কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। আগে বার দুয়েক আসার দরুন চিনতে তেমন অসুবিধা হলো না। কিশোরীর বাড়ি পৌঁছে আমার চক্ষু তো চড়ক গাছ। কিশোরী পায়জামা পাঞ্জাবি গলিয়ে ভর সন্ধেবেলায় কোথায় যেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখে সে যে খানিকটা ভিড়মি খেলো না তা নয়, হঠাৎ আমার উপস্থিতির সামনে নিয়ে বলল, আজ যে হঠাৎ এইদিকে, কি মনে করে? এতদিন তো আপনি ডুমুরের ফুল হয়ে গিয়েছিলেন, তাই খোঁজ খবর নিতে এলুম। ভাবলাম জ্বর টর বাদিয়ে বসে আছেন কিনা কে জানে, কিন্তু এসে তো দেখি আপনি একদম ফিট মশাই। তা দিন 15 যে এলেন না, হয়েছিলটা কি? আর বলো না, হঠাৎ শ্বশুর বাড়ির থেকে খবর এলো শাশুড়ি মার অবস্থা খুবই খারাপ, এক্ষুনি যেতে হবে আমাদের। আর উপায় কি, অজ্ঞতা ছুটলাম বউকে নিয়ে। পৌঁছে দেখি মা গত হয়েছেন। তাই একেবারে তার অন্তিম সংস্কার শ্রাদ্ধ শান্তি করে আজকে ফিরলাম সকালে। ভাবলাম কাল তো রোববার, একেবারে নয় সোমবার থেকে অফিস যাব। তুমি যখন এসেছো ভালোই করেছো, আজকের দিনটা থেকে যাও, কাল সকালবেলায় নয় বাড়ি চলে যাও। আমি ভাবলাম এমনিতেও বাড়িতে একাই থাকি, চিন্তা করার কেউ নেই, থেকেই যাই। একেবারে কালকে সকালে নয় যাব। যাও, চট করে একটু হাত মুখ ধুয়ে নাও, তারপর বেরানো যাবে না হয়। তাই ভর সন্ধ্যেবেলায় যাব কোথায়? আরে তারানাথের বাড়ি যাবো, তুমিও চলো। তারানাথকে আমি আর কিশোরী অনেকদিন ধরেই চিনি। লোকটার মতো গল্প বলিয়ে লোক আমি এ যাবৎ দেখিনি। এর আগেও আমি আর কিশোরী অনেকবার অনেক আছিলায় তারানাথের বাড়ি গেছি, কিন্তু মূল উদ্দেশ্যটা গল্প শোনাই ছিল। সে যাই হোক, আজ বাদলার দিনে তারানাথের গল্প খুব একটা মন্দ জমবে না। এক লাফে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে কিশোরীর পিছু নিলাম। কিশোরীর বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিটের দূরত্বে তারানাথের বাড়ি। মোড়ের মাথার দোকান থেকে একটা পাসিংসোর প্যাকেট আর খান 10 গরম বেগুনি নিয়ে চললাম তারানাথের বাড়ি। এই বাদলার দিনে দাঁড়িয়ে জানলা ধরে কি এত চিন্তা করছেন? তারানাথ অন্যমনস্কভাবেই উত্তর দিলেন, আজ সকাল থেকেই আকাশের মুখটা ভার, বিকালে হঠাৎ বৃষ্টি,
কাল হয়তো আবার রোদ উঠবে। প্রকৃতি কি অদ্ভুত খাম খেয়ালি, তাই না? এই পৃথিবীতে কোনো কিছুই কারো জন্য থেমে থাকে না। এই যেমন আজ বৃষ্টি উপেক্ষা করে তোমরা চলে এলে আমার কাছে গল্প শুনতে। বৃষ্টি না হলে আজ হয়তো আর আসতে না। যাই হোক, তোমরা তো আবার আজকালকার যুগের লোক, তোমরা তো এসব বিশ্বাস করো না বাবু। আমি আবার তারানাথকে উস্কে দিয়ে বললাম, তা এত দূর থেকে আপনার কাছে ছুটে আসি, এত কথা শুনি, সবই কি অবিশ্বাস থেকে নাকি? তারানাথ ইশারায় পাসিংসোর প্যাকেটটা চেয়ে নিয়ে দেশলাই দিয়ে ফস করে একটা সিগারেট ধরিয়ে নিয়ে আরামে শুকটান মারতে লাগলো। তার আধো বোঝা চোখ ও মুখের ভাবে চরম তৃপ্তি ফুটে উঠেছে তৎক্ষণাৎ। এরই মধ্যে চারি এসে একটা বড় থালায় মুড়ি, লঙ্কা, তেল আর খান ছয়েক গরম বেগুনি দিয়ে গেল। তারানাথ চোখ বন্ধ করে বলতে আরম্ভ করলো, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার লোভ। লোভ মানুষকে যে কত বিপদে ফেলতে পারে সেটার প্রকৃষ্ট উদাহরণস্বরূপ আজ একটা ঘটনা বলি তোমাদের, শোনো। বাড়িতে একটানা বেশি দিন থাকার অভ্যেস কোনোদিনই আমার ছিল না, সেটা তোমরা জানো। বীরভূমের মাতু পাগলির কৃপাদৃষ্টির জন্য কিছু অদ্ভুত ক্ষমতা আমার ততদিনে জন্মেছে। ভালোই দিন কাটাচ্ছি এদিক ওদিক ঘুরে। যখন মনটা টানে তখন বাড়িতে আসি, 2-4 মাস থাকি, আবার নিরুদ্দেশের পথে রওনা হই। যেহেতু অল্প স্বল্প তাবিজ, কবচ, মাদুলি এসব করতাম, তাই 2-5টা গায়ের লোক আমাকে ভালোই চিনত। এইভাবেই চলছিল। হঠাৎ একদিন আমার বাবার বাল্যকালের বন্ধু নফর খুড়ো আমাদের বাড়িতে এসে উপস্থিত। আচমকা এরকম ভাবে না জানিয়ে হঠাৎ নফর খুড়োর আগমনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। নফর খুড়ো এসে প্রথমেই আমার সাথে দেখা করতে চাইলেন। বাবা বললেন, এত দূর থেকে এসেছিস, একটু কিছু মুখে দে, একটু জিরিয়ে নে, তারপর ও বেলা না হয় কথা বলিস। তারা তো কোথাও চলে যাচ্ছে না। খুড়োর চোখে মুখে একটা স্পষ্ট ভয়ের ছাপ আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম। নফর খুড়ো আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে উঠানের তক্তপোষে বসে বাবার সাথে কথা বলতে লাগলেন। বিকেলবেলায় আমার সন্ধ্যানেক সেরে খুড়োকে নিয়ে দাওয়াতে বসলাম। খুড়ো আর দেরি না করে বলা শুরু করলেন, শেষ তোদের পরিবারের সাথে আমার দেখা হয়েছে প্রায় 15 বছর আগে। এর মধ্যে আর কোনো সাক্ষাৎ হয়নি। তা প্রায় বছর 10 আগে হঠাৎ এক সন্ধ্যাবেলায় এক কালো আলখাল্লা ধাড়ি সাধু গোছের লোক এসে উপস্থিত হলেন আমাদের বাড়িতে। বাড়ির সবাই লেগে গেল ওই সাধুর যত্ন আত্তি করতে। আমি তখন সদরে গেছিলাম, তাই আমি কিছুই জানতুম না এ ব্যাপারে। সে রাত্রে সেবাতে নাকি সাধু ভারী তুষ্ট হয়েছিলেন। পরের দিন যাওয়ার আগে এক কিম্ভূত দর্শন পুতুল দিয়ে গেলেন আমার বড় ছেলে হরিকে। সেই পুতুলের নাম মটরাক্ষস। সাধনায় তাকে তুষ্ট করলে নাকি কারো কোনোদিনও ধন ঐশ্বর্যের অভাব হয় না। সাধু বাবা তাকে পুজো করার বিধি বিধান একটি তালপাতার পুঁথিতে করে দিয়ে গেলেন। কিন্তু সেই কিম্ভূত দর্শন পুতুল ও সেই পুঁথির ব্যাপারে তখন হরি কোনো কিছুই আমাদের কাউকে বলেনি। তারপর হঠাৎই পরের মাসে দেখলাম হরি ঘরের ভেতরটা খোঁড়াকুড়ি করছে। দেখা গেল ঘরের মেঝে থেকে 2 ঘড়া সোনার মোহর উঠল। রাতারাতি এ ঘটনা গ্রামকে গ্রাম ছড়িয়ে পড়ল। তখনও হরি ছাড়া বাড়ির কেউই ওই সমস্ত ব্যাপারে কিছুই জানতো না। জানলে আমরা কখনোই এই সর্বনাশের কাণ্ড ঘটাতে দিতাম না হরিকে। যাই হোক, অচিরেই মাস 2-এর মধ্যে আমরা দালান কোঠা বানালাম। প্রায় খান 10 গাই কিনলাম। ছোট ছেলে একটা কাপড়ের ব্যবসা শুরু করলো গঞ্জে। 2-1 বার যে আমি হরিকে ওই গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞাসা করিনি তা নয়, কিন্তু জিজ্ঞেস করলেই ও কথাটা এড়িয়ে যেত। বলতো স্বপ্নে নাকি সে গুপ্তধনের খোঁজ পেয়েছে। এরকম ভাবে বছর 8 চলার পর হঠাৎ একদিন হরি খুব অসুস্থ হয়ে পড়ল। অনেক ডাক্তার বদ্যি কবরেজ করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। সারাক্ষণ গায়ে হালকা জ্বর, কাশি,
দিন দিন ছেলেটা শুকিয়ে যেতে থাকলো। দিন 15 আগে একদিন অনেক রাতে বড় বৌমা কোনো একটা কাজে ছাদের চিলেকোঠার ঘরে যেতে গিয়ে দেখে ওখানে বসে হরি কি একটা যেন করছে। দেখার সঙ্গে সঙ্গেই বৌমা আতঙ্কে চিৎকার করে ওঠে। তাই শুনে আমরা সবাই ছাদে গিয়ে জড়ো হই। গিয়ে দেখি হরি এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, আর ওর সামনে একটা কিম্ভূত মূর্তি আর তালপাতার পুঁথি রাখা। তার পাশে একটা সরাই, একটা মুরগির মাথা আর কিছু রক্ত, একটা ধূপকাঠি জ্বলছে আর কয়েকটা তাজা জবা ফুল। হরি সব কথা স্বীকার করে নেয় এবং বলে যে বছর 10 আগে আসা সেই সাধুই তাকে এই মূর্তি দিয়েছিল এবং আর যা কিছু প্রভাব প্রতিপত্তি তা শুধুমাত্র ওই সাধুর দেওয়া মূর্তির জন্যই। হরি এর সঙ্গে আরও বলে যে যেহেতু এখন একথা আর গোপন নেই, তাই সামনে নাকি ওর বড় বিপদ। সাধু নাকি সাবধান করে দিয়েছিলেন যে কেউ যদি এ ব্যাপারে ঘুণাক্ষরেও টের পায় তাহলে হরির খুব বিপদ। আমি এতক্ষণ মন দিয়ে পুরো ঘটনাটার বিবরণ শুনছিলাম। এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? নফর খুড়ো পুনরায় বলা শুরু করলেন। তারপর থেকেই তো যত অনর্থ শুরু। ওই রাতে আমরা আর হরিকে ওসব নিয়ে পুজো করতে দিলাম না। আমি নিজের হাতে ওই মূর্তি এবং ওই পুঁথি আর পুজোর সরঞ্জাম সব সামনের দিকেতে ফেলে দিয়ে এলাম। তারপর যেই ঘুমানোর জন্য বিছানায় শুয়েছি, অমনি মনে হলো ঘরের ওপর দিয়ে যেন বিশাল বড় একটা ঝড় চলেছে। সারা ছাদে কেউ প্রচণ্ড অমানসিক শক্তি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এই শীতের রাতে ঝড়ের তাণ্ডবটা ঠিক মন থেকে মেনে নিতে পারছিলাম না। হয়তো সে কারণেই ভোর হওয়ার আগে এক অজানা আতঙ্কে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। উঠে দেখি গোয়ালে যত গরু ছিল সব মরে পড়ে আছে। প্রত্যেকটা গরুর ঘাড় মোটকে কেউ যেন রক্ত চুষে খেয়ে ফেলে রেখে দিয়েছে। পরের দিন বিকেলে আর একটা অবাক করা ঘটনা দেখলাম। যে মূর্তি ও তালপাতার পুঁথিটা আমি জলে ফেলে এসেছিলাম, ওটা আবার নিজের স্থানে ফিরে এসেছে। আগুনে পোড়ানোরও চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আবার নিজের জায়গাতেই আগের অবস্থাতেই সম্পূর্ণ অবিকৃত অবস্থায় ফিরে আসছে। ঘটনাটা জানাজানি হতে গ্রামের সবাই খুব ভয় পেয়ে গেল। এদিকে সারা দিন একটা না একটা অনাসৃষ্টি কাণ্ড ঘটেই চলেছে। বড় নাতি এবং বাড়ির সবাইকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। বাবা, আমাকে বাঁচাও, মুক্তি দাও বাবা, আমাকে বাঁচাও, এই সমূহ বিপদের হাত থেকে আমাকে বাঁচাও। আমি বললাম, মঠ রাক্ষসের আরাধনা এক ভয়ঙ্কর আরাধনা এবং খুবই গুপ্ত। এগুলো সাধারণত কাপালিকরা করে থাকেন কিছু অপশক্তি সঞ্চয়ের জন্য। এই আরাধনা করলে ঈশ্বর গৃহে বাস করেন না। এই আরাধনা গৃহী মানুষের জন্যও নয়। হরিদা এই অপদেবতার পুজো করে মহা ভুল করেছে। এর খেসারত আপনাদের দিতে হবে খুড়ো। আমার কিচ্ছু করার নেই। খুড়ো প্রায় হাতে পায়ে ধরার মতো করে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তুই চল বাবা, একবার আমার বাড়ি চল। অনেক নাম শুনেছি তোর অনেক ক্ষমতা আছে। কিছু একটা করে আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার কর বাবা। তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু ভেলকি দেখাতে পারলেও আমি এটা খুড়োকে কিছুতেই বোঝাতে পারলাম না যে মঠ রাক্ষসের সাথে লড়াই করার ক্ষমতা বা তাকে তাড়ানোর ক্ষমতা কোনোটাই আমার নেই। অগত্যা বাবার মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র বাবার বন্ধুত্বের খাতিরে আমি যেতে রাজি হয়ে গেলাম। খুড়োকে বললাম, আজ অনেক রাত হয়ে গেছে। আজকের রাতটা আমাদের বাড়ি কাটিয়ে নিন কষ্ট করে। কাল সকালে না হয় একসাথে যাত্রা করব। খুড়োর বাড়ি গোপালপুর নামক একটি গ্রামে, আমাদের বাড়ি থেকে প্রায় 5 ক্রোশ দূরে। সকাল সকাল দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম খুড়োর বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে ইচাই নদীর বাঁধ পেরিয়ে রাস্তায় একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলাম। গোপালপুর পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। তারপর যখন খুড়োর বাড়ির কাছে এলাম, তখন সন্ধ্যের আকাশে চাঁদ উঁকি দিচ্ছে।
খুড়োর বাড়িতে ঢুকতেই এক তীব্র আষ্টে গন্ধ পেলাম, যেটার মানে আমি কিছুটা বুঝলেও সেই সময় সেসব কথা আর কাউকে বললাম না। খুড়ি আমাকে দেখে খুবই খুশি হলেন। হাত মুখ ধুয়ে উঠতেই ওনারা রাতের খাবারের ব্যবস্থা করতে লাগলেন। এত দূর থেকে এসে শরীর বড়ই ক্লান্ত লাগছিল, তাই খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। শোবার আগে সবাইকে আজ রাতের জন্য এক ঘরে শোয়ার নিদান দিলাম। আমি আর খুড়ো শুলাম অন্য একটি ঘরে। আর বলে দিলাম, যা কিছুই হয়ে যাক না কেন, আজ যেন কেউ ঘরের বাইরে না বেরোয়। বিছানায় শোয়ার সাথে সাথেই পথের ক্লান্তিতে ঘুম চলে এলো। তখন রাত কটা বাজে ঠিক ঠাহর করতে পারলাম না, কিন্তু এক অদ্ভুত বিকট শব্দে ঘুম ভেঙে গেল। মনে হলো এক অতি প্রাকৃত শক্তি যেন গোটা বাড়িটা দাপিয়ে বেড়াচ্ছে। আমার আগমনে সে যেন একটু খুশি হয়নি। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে তৎক্ষণাৎ গাত্র বন্ধন করলাম এবং কিছু বিশেষ বীজ মন্ত্র জপ করে পুরো বাড়িটা বন্ধন করলাম। যদিও আমি জানতাম যে আমার জপের শক্তি ওই অতি প্রাকৃত শক্তিকে আটকানোর জন্য নিতান্তই ছেলে খেলা। যাই হোক, সেই মুহূর্তের জন্য সেই শব্দ এবং ভয়ঙ্কর ঝড় বন্ধ হলো। আমি আর খুড়ো সেই রাতটুকু জেগেই কাটালাম। পরের দিন সকালে উঠে দেখলাম বাড়ির উঠানে অনেক কাক মরে পড়ে আছে, তাদের পালকগুলো ছড়ানো। কেউ যেন ইচ্ছে করে কাকগুলোকে মেরে ঘাড় মুটকে সব রক্ত খেয়েছে। এবার মনে হলো একবার সেই পুতুলটা দেখে আসা দরকার। যখনই দোতলার ঘরে উঠলাম, মনে হতে লাগলো সারা বাড়িটা ভূমিকম্পে যেন দুলছে। কোনো মতে নিজেকে স্থির রেখে পৌঁছালাম সেই ঘরটিতে। দেখলাম একটা নিতান্ত সাধারণ বেদির উপর রাখা সেই কিম্ভূতকিমাকার মূর্তি, যার গায়ে রক্ত ছেটানো, এবং পাশে এক কোণে রাখা তালপাতার একটা মোটা পুঁথি। নফর খুড়োর মুখ থেকে গোটা ঘটনাটা শোনা মাত্রই বুঝতে পেরেছিলাম যে এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু যখন গোটা জীবন উৎসর্গ করেছি মানব কল্যাণে, তখন তো হাল ছাড়লে চলবে না। তাই ভাবলাম, প্রাণ যায় যাক, আমি এর শেষ দেখে ছাড়ব। তারপর অনেক বুদ্ধি করে ঠিক করলাম, আগে গুরুমার জপ করে ওনাকে তুষ্ট করব। তারপর ওনার কাছ থেকে সেই ভয়ঙ্কর অপশক্তিকে তাড়ানোর উপায় জানতে চাইব। সঙ্গে সঙ্গে নফর খুড়োর বাড়ি ছেড়ে সামনে শ্মশানে এসে গুরু মন্ত্র জপ করে গুরুমা মাতু পাগলিকে স্মরণ করলাম। অনেকক্ষণ জপ করার পর জায়গাটা যেন ফুল আর ধূপের গন্ধে ভরে উঠল, আর আমার কানে কানে কেউ যেন বলে গেল, যা যা গিয়ে রক্ত যেমনটার হোম কর, আহুতি দে, সব অপশক্তির বিনাশ হবে, যা। রক্ত চামুন্ডার হোম খুব শক্ত একটা ক্রিয়া। আমি কোনোদিনও এই ক্রিয়া করিনি, কিন্তু বীরভূমের শ্মশানে একবার এই ক্রিয়া দেখেছিলাম, এবং এটাও দেখেছিলাম যে এই ক্রিয়া সঠিক না হলে কি ক্ষতি হতে পারে। সেই ঘটনা না হয় তোমাদের অন্য একদিন শোনাবো। এই বলে তারানাথ থামলেন এবং আরেকটা সিগারেট ধরিয়ে বড় বড় 3-4টে টান মেরে আবার বলা শুরু করলেন। রক্ত চামুন্ডার হোমের উপকরণ অনেকটা আলাদা।
জোড়া নারকেল, মাসকলাই, পাঠার রক্ত, সুরা, চিতার কাঠ, আরো অনেক জিনিস লাগে, যেগুলো জোগাড় করা খুবই শক্ত। সব জিনিস জোগাড় যন্ত্র করে যখন নফরখুড়োর বাড়ি ফিরছি, হঠাৎ মনে পড়ল আজই তো কার্তিক অমাবস্যা। আজ এই অশুভ শক্তিকে আবার নরকের দরজায় ঠেলে ঢুকিয়ে না দিলে আর কোনোদিনও তাকে পাঠানো যাবে না। বাড়ি ঢুকতেই বুঝতে পারলাম মঠ রাক্ষস আরো শক্তিশালী হয়েছে আর নিজের একটা অবয়ব ধারণ করেছে। কারণ ছাদের দিকে তাকাতেই এক লোমশ শরীর দেখতে পেলাম। ছাদ থেকে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি জানতাম আমার কণ্ঠে যতক্ষণ তারাবীজ থাকবে, তিন জগতের কোনো অপশক্তি আমার কিচ্ছু করতে পারবে না, তা সে যতই শক্তিশালী হোক না কেন। এবার আমার আসল যুদ্ধ শুরু হলো। বাড়ি ঢুকে সবাইকে বললাম, আজকে কিছু বিশেষ সাধনা এবং হোম করবে এই বাড়িতে, তাই আপনারা আজকে সন্ধ্যাবেলা বাড়ির বাইরে চলে যান। আমি না বলা পর্যন্ত বাড়িতে আসবেন না। গ্রামে কোনো প্রতিবেশীর বাড়িতে থাকুন আজ। শুধুমাত্র হরিদা এবং নফরগুলো থাকবে আমার সাথে যজ্ঞস্থলে। এই বলে বাড়ির উঠানে গণ্ডি কেটে বাঁধন দিয়ে শুরু করলাম আমার যজ্ঞের প্রস্তুতি। আগে থাকতেই নফরখুড়ো এবং হরিদাকে স্নান করে প্রস্তুত থাকতে বলে আমি সব উপকরণ সাজিয়ে নিয়ে বসলাম। যেই মুহূর্তে আমি যজ্ঞের আগুন জ্বালতে যাব, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে চারপাশটা লণ্ডভণ্ড হয়ে গেল। দেখে মনে হলো প্রকৃতি যেন ধ্বংসলীলায় মেতে উঠেছে। কিছুতেই যজ্ঞের আগুন জ্বালতে পারছি না। অনেক চেষ্টার পর আমার ব্রহ্মাস্ত্র অর্থাৎ তারাবীজ জপ করে মায়ের নামে আগুন জ্বাললাম। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। আর একটা অদ্ভুত ঘটনা ঘটল। তুমুল ঝড় বৃষ্টির মধ্যেও আগুনটা নিজের তেজে জ্বলতে লাগলো। আমি শুরু করলাম রক্ত চামুন্ডার হোম। একটা করে মন্ত্র পড়ে বেলপাতা দিচ্ছি, আর সাথে সাথে ঝড়ের তাণ্ডব আরো বেড়ে যাচ্ছে। একটা সময় প্রচন্ড পাশবিক চিৎকারের সঙ্গে এক বিশাল চেহারার লোমশ রাক্ষস এসে যজ্ঞের সামনে উপস্থিত হলো। তার অবয়ব পুরোপুরি মঠ রাক্ষসের মতো। প্রচন্ড পাশবিক চিৎকার করে হুঙ্কার করে সে বলল, তুই এক সাধারণ তান্ত্রিক, তুই আমার কিচ্ছু করতে পারি না। আমিও চিৎকার করে বললাম, তুই যেই হোস না কেন, তোকে যেতেই হবে তোর জায়গায়। হরিদা আর নফরখুড়ো বসে বসে ভয়ে ঠক ঠক করে কাঁপছিল আর দেখছিল এই ঘটনা। আমি বললাম, আমি যজ্ঞে পূর্ণাহুতি দেব। সেই রাক্ষস মূর্তি এবং পুঁথি আমার চাই, আর সেই পুঁথি এবং মূর্তি শুধুমাত্র হরিদাকেই আনতে হবে, যেহেতু ওই মূর্তি এবং পুঁথি প্রথম হরিদাই পেয়েছিল। হরিদার গায়ে মন্ত্রপুত জল এবং কপালে রক্ত তিলক পরিয়ে দিয়ে বললাম, তুমি তাড়াতাড়ি ওই মূর্তি এবং পুঁথি নিয়ে এসো। যখনই হরিদা গণ্ডির বাইরে বেরোলো, প্রচণ্ড ঝড় হরিদাকে ঠেলে ফেলে দিল এবং সেই পাশবিক চেহারা রাক্ষস আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো হরিদার দিকে। আমি সমস্ত শক্তি দিয়ে মন্ত্র জপ করে চলেছি এবং মন প্রাণ দিয়ে মাকে ডাকছি, যেন কোনোভাবেই হরিদার কোনো ক্ষতি না হয়। যখনই ওই রাক্ষস হরিদাকে স্পর্শ করলো, তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে পিছিয়ে আসলো। আমি বুঝলাম যে মন্ত্রগুণ কাজ করেছে। সঙ্গে সঙ্গে হরিদাকে বললাম,
তাড়াতাড়ি তুমি ওই মূর্তিটা নিয়ে আসো। হরিদা ছুটে গিয়ে মূর্তিটা নিয়ে এলো এবং সঙ্গে সঙ্গে ওই মূর্তি এবং পুঁথি আমি যজ্ঞের আগুনে ফেলে দিলাম। প্রচন্ড জোরে ওই রাক্ষস চিৎকার করে উঠল। সেই আর্তনাদ শুনে মনে হলো ত্রিভুবন যেন ফেটে পড়ছে। তারপরের মুহূর্তেই ওই রাক্ষস যজ্ঞের আগুনের ভেতরে ধীরে ধীরে বিলীন হয়ে গেল। আর তার সঙ্গে ঘটল আর একটা ঘটনা। সশব্দে ভেঙে পড়ল নফরখুড়োর দালান কোঠা। বুঝলাম এই অভিশাপের সমাপ্তি ঘটল। আমি নফরখুড়োকে ডেকে বললাম, যা যা অভিশপ্ত সম্পত্তি তোমরা পেয়েছো তা সব গঙ্গাতে বিসর্জন দিয়ে দিও। এখন তোমাদের বাড়ি সম্পূর্ণ অভিশাপ মুক্ত। যাই হোক, আজকে রাতটা আমি একটু বিশ্রাম নেব। কাল সকাল সকাল আমি বাড়ির পথে রওনা দেব। নফরখুড়োর চোখে জল দেখে আমি বললাম, চিন্তা নেই, সব আগের মতো হয়ে গেছে, আর চিন্তা নেই। নফরখুড়ো পায়ে হাত দিয়ে আমাকে প্রণাম করতে আসলে আমি তাকে আটকালাম। বললাম, এই কি করছো? আমি কেউ নই। যা করার মা করেছেন। বাড়িতে ঈশ্বর প্রতিষ্ঠা করো, উনি সব কিছুর হাত থেকে তোমাদের রক্ষা করবেন। আর হরিদাকে বলে এলাম, আর একটা কথা সব সময় মনে রাখবে, লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভের কারণে মানুষ যে কতটা বিপদে পড়তে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই ঘটনা। এই বলে তারানাথ থামলেন। এতক্ষণ আপনারা শুনলেন তারানাথ তান্ত্রিক ও মঠ রাক্ষস। আমাদের আজকের গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম গল্প আরও শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।